নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা ব্যানার্জির গড় ভবানীপুর, সেই ভবানীপুরে আজ গেরুয়া ঝড়। গেরুয়া ঝড় বলবো নাকি গেরুয়া সুনামি বলবো? শুভেন্দু অধিকারী আজকে রামনবমীর মিছিলে হাঁটলেন এবং কার্যত ভবানীপুরে এই গেরুয়া ঝড় তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন যে তার গদি এবার টলমল। মানে তার গদি বলতে আমি মুখ্যমন্ত্রীর পদ বলছি না, আমি বলছি তার এমএলএ থাকার গদিটা পর্যন্ত আজকে টলমল হয়ে গেছে। কেন বলছি খুব বিস্তারিতভাবে বলবো, তার আগে আপনি এক ঝলক দেখুন আজকে ভবানীপুরে যে গেরুয়া ঝড় উঠছিল তার একটা অংশ। দেখলেন কার্যত আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেও পাচ্ছেন এই ঝড়টাকে আমি সামনে রেখেছি, মানে পেছনে রেখেছি। কেন রেখেছি? আসলে ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উত্থান, মানে আমি আজকের কথা বলছি না, 2004-2004-এরও আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সদ্য তৃণমূল কংগ্রেস তৈরি করলেন তখন থেকে ভবানীপুরবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটা আস্থা রেখেছিল। আমি নিজে সেই জায়গায় দেখেছি, অনেক সময় দেখেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেজ কি ছিল ভবানীপুরে, আমি দেখেছি। তো সেই দেখা আমার চোখ বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা তৈরি করেছিলেন ভবানীপুরের মধ্যে, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী যেভাবে তিনি ছিলেন আর মুখ্যমন্ত্রী হয়ে তিনি যা হয়েছেন তার মধ্যে কিন্তু বিস্তর তফাৎ।
মমতা ব্যানার্জি এবং তার পরিবার যেটা আগে যা ছিল 2011 ক্ষমতায় আসার আগে যা ছিল, আর 2026-এ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তার সম্বন্ধে বা তাদের সম্বন্ধে যে অভিযোগগুলো বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই করেন, সবাই বিরোধী দল যে কটা দল আছে তারা সবাই বলেন যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা আজকে কোন জায়গায় গেছে। সেই জায়গায় পৌঁছানো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভবানীপুরের লোকেদের আস্থা ধীরে ধীরে কমে গিয়েছিল। ভবানীপুরবাসী ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মতো থাকবে, মানে ভবানীপুরে যেভাবে ছিল, কিন্তু তা নেই। কালীঘাটবাসী যারা আছেন তারা সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইদের দৌরাত্ম্য কতটা আছে। এটা অনেকে বলেন, বিরোধীরা বারবার অভিযোগ করেছেন এবং আমরা দেখেছি অনেকে সরব হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইদের দৌরাত্ম্য। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যেটা কার্যত এই ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতা আসার পর থেকে তিনি যেভাবে দুধেল গাইদের ভোট পাওয়ার জন্য, মানে তিনিই বলেছেন আর কি, দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়, এই করতে গিয়ে নিজের যে পরিচয় সেই পরিচয় থেকে অনেকখানি যেন সরে গেছেন। তিনি জয় শ্রীরাম ধ্বনিতে আগে জানেন আপনারা ভাবতেন গালাগালি দিচ্ছে, তার সেই ভিডিও এখনো ভাইরাল। আপনি ইন্টারনেটে খুঁজবেন যে জয় শ্রীরাম ধ্বনিতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছিল, আজকে খুঁজলে আপনি পেয়ে যাবেন। তো সেই ভিডিওতে আমরা দেখেছি জয় শ্রীরাম ধ্বনি শুনে কীরকমভাবে নেমে গেছিলেন গাড়ি থেকে এবং নেমে কীভাবে তারা করছিলেন, এই কেরে গালাগালি করছো আমাকে, জয় শ্রীরামকে তার গালাগালি মনে হতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে আজকে যখন গেরুয়া ঝড় ওঠে না, এই গেরুয়া প্লাবন বুঝিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে ভোটে দাঁড়ানোটা, যেটা নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি ঠকেছিলেন বা হেরেছিলেন, ঠিক একইভাবে তিনি এখানে ভবানীপুরে হারতে চলেছেন। আর এটা কিন্তু একটা বিরাট একটা সংকেত দিল এই গেরুয়া প্লাবন। অনেকেই বলবেন যে গেরুয়া প্লাবনটা কি আর ভোট বাক্সে পড়বে? উত্তর হচ্ছে পড়বে। এমনিতেই ওখানে প্রায় যে ভোটে তিনি জিততেন, যে মার্জিন তার ছিল, সেই মার্জিনের গল্প তো শেষ হয়ে গেছে এসআইআর হওয়ার সঙ্গে সঙ্গে। এসআইআর আমরা দেখেছি প্রায় 51,000 বাদ চলে গেছে, প্রায় শুনছিলাম 48,000 সামথিং 3,000, 51,000 বলছে অনেকে। তো সেটা যখন বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এমনি যে ভোট যেটা পড়তো সেটা কিন্তু কার্যত আটকে গেছে। আর এই 51,000 বা 48,000 যাই বলুন আপনি, এই ভোটটা যখন পড়বে না, আপনারা জানেন এখানে সবাই অভিযোগ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে মানে তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি ভোট করিয়ে দেয়, ওই বাইরে থেকে লোকেরা এসে ভোট করায় এবং তার সঙ্গে সঙ্গে মৃত ভোটার, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার, এই সমস্ত ভোটার, ভুয়ো ভোটার, দু জায়গায় থাকা ভোটার, এটা সব ভোট দিয়েছে। এটা বারবার অভিযোগ উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেটা আর হবে না, অর্থাৎ এসআইআর এর পরে সেটা বন্ধ হয়ে গেছে। এসআইআর এর কাঁটা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছটফট করছেন। তিনি একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এসআইআর করে সর্বনাশ হয়ে গেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য সব বুঝিয়ে দিচ্ছে। যতই তিনি মানুষকে খেপানোর চেষ্টা করুন, কিন্তু তিনিও জানেন যে তিনি আর জিতবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে হারতে পারে না, এই মিথটা শেষ হয়ে গেছে 2021-এ। তৃণমূল কংগ্রেসের অনেকেই ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়েও জিতে আসবে, বাংলা তার মেয়েকে চায়, কিন্তু নন্দীগ্রাম বুঝিয়েছিল বাংলা এই মেয়েকে চায় না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না। বাধ্য হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় সরে গিয়ে ভবানীপুরটা কোনো রকমে জিতে আবারও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, নচেত তার মুখ্যমন্ত্রিত্ব পদটাই চলে যেত। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা এখনো দেননি, কিন্তু বাকি 24টার মতো পদে তিনিই ছিলেন। মানে সবাই যে বলে না যে তিনি একমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কার্যত মন্ত্রিসভা তাই দেখা যাচ্ছে। মানে সব লাভজনক জায়গাটা 24টা জায়গায় তিনি ছিলেন মাথা, সব জায়গায় পদত্যাগ তিনি করে দিয়েছেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালানোর জন্য কিভাবে করেছেন, কি করেছেন না করেছেন তিনিই জানেন। তিনি কাউকে মনে বিশ্বাস করেন না, তাই তিনি নিজের কাছে সমস্ত পদ রেখে দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গড় ভবানীপুরে যেভাবে আজকে গেরুয়া প্লাবন বেরোলো, বা প্লাবন আমরা দেখলাম বা ঝড় দেখলাম, এই ঝড় বুঝে দিচ্ছে আগামী দিন ওখানে কি ভোট হতে চলেছে। এমনি বাংলার বুকে থাকা হিন্দুরা কিন্তু সজাগ হয়ে গেছে। আজকে হিন্দুদের আর বোঝাতে হচ্ছে না, যেভাবে ওই মমতা বন্দ্যোপাধ্যায় খাস মানুষ, খাস লোক ববি হাকিম যেভাবে বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করে, তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দাও, দিয়ে ইসলামে নিয়ে এসো, মানে মুসলমান করো, এটা কে বলেন? ফিরহাদ হাকিম। কিন্তু তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওয়ার্ড ইউজ করেননি, একটা ওয়ার্ড না, যে এই কথাটা বলা ভুল হয়েছে, ববির উচিত ছিল ইমিডিয়েট ক্ষমা চাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, কারণ তিনি জানেন তিনি হিজাব মাথায় লাগিয়ে এরকম করে দোয়া করলেই মোটামুটি মুসলমান ভোট এসে যাবে, আর হিন্দুরা তো এমনি দেবে আমাকে। কিন্তু সেই হিন্দু আজকে আর নেই। হিন্দু দেখেছে ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে কীভাবে মুর্শিদাবাদে মানুষকে খুন করা হয়েছে, কতল করা হয়েছে। এটা বাংলাদেশে হয়,
বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়, বাংলাদেশে হিন্দুদের উপরে গলা নামিয়ে দেওয়া চাপাতি দিয়ে একই কাণ্ড ঘটাচ্ছে এখন এই রাজ্যে বিভিন্ন প্রান্তে বসে থাকা জিহাদি টাইপের মানসিকতার লোকেরা। তারা খুলে নামছে। আর এগুলো দেখে কার্যত যখন ওই ওয়াকফ আন্দোলনের সময় যে বিভৎস মুসলিম আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে বাঁচতে হিন্দুরা যখন পালিয়ে আসে মুর্শিদাবাদ থেকে মালদা জেলায়, তখন বুঝিয়ে দেয় হিন্দুদের অবস্থা কোথায় আছে। তাই হিন্দুরা সব ইউনাইটেড। আর যেভাবে গেরুয়া বিপ্লব বা গেরুয়া প্লাবন হচ্ছে, সেটা বুঝিয়ে দিচ্ছে যে ওই ভবানীপুরে থাকা মানুষরাও কিন্তু ভোট দেবে এবারে চুপি চুপি পদ্ম ফুলে। আগে ছিল চুপচাপ ফুলে ছাপ, সেই চুপচাপ ফুলে ছাপই হবে, তবে এবারে আর 2 ফুল নয়, এবার হবে 1 ফুল। আর সেটাই কিন্তু পরিষ্কার ইঙ্গিত। আর এই ইঙ্গিতগুলো বলে দিচ্ছে, মানে মর্নিং সোজ দ্য ডে বলে দিচ্ছে যে কি হতে চলেছে। ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রায় একদম কি বলবো, বিধায়কের পদ থেকে যেতে বাধ্য করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কারণ এই গেরুয়া বিপ্লব বা এই গেরুয়া প্লাবন ধীরে ধীরে ভবানীপুরকে গ্রাস করে দেবে। আর যত ভোট এগিয়ে আসবে তত মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে তৃণমূলকে হারাতে। আর তৃণমূলকে হারানোর সবচেয়ে বড় মজা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালে আরও বেশি মজা। যেভাবে জ্যোতি বসুকে হারানো ছিল মজার, যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারানো ছিল মজার, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কিন্তু একটা মজার ব্যাপার। সারা জীবন, মানে এরপরে যত বছর তিনি বাঁচবেন, এমনিতেই তার একটা তকমা লেগে গেছে, নন্দীগ্রামে হেরে গেছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এবারে সেই শুভেন্দু অধিকারীর হাতে পরাজিত হবেন ভবানীপুরেও, এবং এটাই ইতিহাস হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, আপনারা কি ভাবছেন জানাবেন। আমি যেটা বললাম সেটা সত্যি হতে পারে বা নাও হতে পারে। কি ভাবছেন আপনি? গেরুয়া প্লাবন সত্যি কি ভোটেও বিপ্লব আনবে নাকি পারবে না? এই সব কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে পাওয়ার আশায় আমি রইলাম। তবে আমার মনে হচ্ছে বদল হচ্ছেই। আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু। আসে এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।